আরে বাহ, দেখো তো কে এসছে। প্রণব নিজে একজন ব্যাংকার ছিল। সে যদিও কোটিপতি ছিল না, তবে ভালোই টাকা পয়সা ছিল তার কাছে। দেখতেও সে যথেষ্ট স্মার্ট ছিল। সে অভিনবকে চিনত, কারণ অভিনব প্রায়ই ডেলিভারির কাজে এই ব্যাংকে আসত। যদিও চেহারায় অভিনবের কাছে সে কিছুই না, তবুও দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, টাকার। অভিনব বলল, আমাকে কিছু টাকা তুলতে হবে। সে চেকটা প্রণবকে দেখাতে লাগলো। প্রণব না দেখেই বলল, তুমি জানো তো, চেক দিয়ে শুধু বড় অঙ্কের টাকা তোলা যায়। এটা এত বড় অঙ্ক যে কাউন্টার থেকে তোলা সম্ভব নয়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে প্রণব জোরে জোরে হেসে উঠল আর বলল, এর দরকার নেই, তুমি তোমার চেকটা দেখাও। অভিনব রেগে গিয়ে চেকটা প্রণবকে দেখালো। প্রণব না দেখেই সবার সামনে সেই চেক ছিঁড়ে ফেলল। অভিনব চিৎকার করে উঠল, তোমার মাথা খারাপ নাকি? সিকিউরিটি এসে ওকে টেনে বাইরে বের করে দিল। প্রণব বলল, এ লোক ভুয়া চেক নিয়ে এসে ব্যাংক কর্মীদের বোকা বানায়। এখন পুলিশ ডেকে তোমাকে ভেতরে ঢুকিয়ে দেব। এখন অভিনব তার ছেঁড়া চেকের টুকরোগুলো মুঠোয় ভরে রাগে মুঠো শক্ত করে ফেলল। এতেই সিকিউরিটি গার্ডরা এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। অভিনব গার্ডদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তারা কিছুতেই তাকে ছাড়ছিল না। এখানে কি হচ্ছে? এই আওয়াজ আর কারো নয়, বরং বলরাজের ছিল। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখেই অভিনবর বুকির ভেতর স্বস্তি ফিরে এলো। এখন আর কেউ তার কিছুই করতে পারবে না। প্রণব বলরাজের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, আমি জানতাম না আপনি হঠাৎ এখানে চলে আসবেন। আমি তো শুধু এই লোকটাকে জালিয়াতি করতে বাধা দিচ্ছিলাম। বলরাজ অভিনবকে ওপর থেকে নিচে পর্যন্ত একবার ভালো করে দেখে গার্ডদের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দাও তাকে। এ কথা বলে সে ম্যানেজারের কেবিনের দিকে এগোলো এবং অভিনবকেও সঙ্গে আসার ইশারা করল। সে বলল, যদি এর কোনো দোষ থাকে তবে ম্যানেজারের জানা উচিত। তুমি যদি নিজের লেভেলে ব্যবস্থা নাও তাহলে ম্যানেজার হয়তো খারাপ মনে করবে। প্রণব মাথা নেড়ে সম্মতি জানালো। বলরাজ অভিনবকে কড়া চোখে দেখে আবার ইশারা করল ভেতরে আসতে। দুজন একসঙ্গে ম্যানেজারের বড় কেবিনে ঢুকল। ম্যানেজার তখন চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ আর দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে দরজা বন্ধ করল। হঠাৎ ম্যানেজারের চোখ দরজার দিকে গেল। সামনে বলরাজকে দেখে সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বলরাজ স্যার, আপনি এখানে? আমায় ডাক দিলেই তো আমি চলে আসতাম। বলরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আমি অন্য কাজে এসেছিলাম, কিন্তু বাইরে যে কাণ্ড দেখলাম, আগে সেটা নিয়েই তোমার সঙ্গে কথা বলা দরকার মনে হলো। তুমি জানো এ সাহেবকে? ম্যানেজার অভিনবের দিকে তাকালো। তার চোখ অভিনবের হাত হয়ে আঙুলের আংটিতে থেমে গেল। আংটির ওপর খোদাই করা সেই চিহ্ন দেখে তার মুখ হয়ে গেল। বাবা, বাপ রে বাপ, এ তো টাইগার। এ আবার কে? অবাক হয়ে অভিনব বলল, এ ওই দলের অংশ, আর তুমি সেই দলের ক্যাপ্টেন টাইগার। এর আগে যে অভিনব কিছু বলতে পারে। ম্যানেজার তার পায়ে লুটিয়ে পড়ে বলল, টাইগার, আপনি এখানে কবে থেকে আছেন? আমি আপনার জন্য কি করতে পারি? এই মুহূর্তে আপনি শুধু আমার পা থেকে উঠে দাঁড়ান, আর হ্যাঁ, এছাড়া আর কেউ জানে না যে আমি টাইগার। এ কথা শুনেই ম্যানেজার তড়িঘড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে বাঁচাবেন। বলরাজ কঠিন কণ্ঠে বলল, ওসব তো হয়ে যাবে, কিন্তু আগে আপনাকে আপনার চাকরদের শিক্ষা দিতে হবে। নইলে যদি আমি শিক্ষা দিতে নামি তবে কি হবে আপনি জানেন। এরপর সে ম্যানেজারকে অভিনবের সঙ্গে যা ঘটেছে সব খুলে বলল। শুনে ম্যানেজারের রক্ত গরম হয়ে উঠল। ওদিকে যখন অভিনব আর বলরাজ ম্যানেজারের কেবিনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই অন্যদিকে সুইমিং পুলের ধারে এক বলিষ্ঠ লোক কালো চশমা পরে দাঁড়িয়েছিল। তার গলায় মোটা সোনার চেন, হাতে হুইস্কির গ্লাস, আর সে এক মেয়ের গাল সুহাগ করে স্পর্শ করছিল। হঠাৎ তার কানে পায়ের শব্দ এলো। দেখা গেল তার সেক্রেটারি দৌড়ে আসছে। সেক্রেটারি কাছে এসে বলল, স্যার, খবর এসেছে, টাইগার ফিরে এসেছে।
কথা শুনেই লোকটা মেয়ের গাল থেকে হাত সরিয়ে নিল, মাথা হালকা ঝাঁকিয়ে সিগার ধরালো। সেক্রেটারি আরও কিছু বলার আগেই সে বলল, এখন নয়, সে তো সবে এসেছে, একটু লাফালাফি করতে দাও, কিন্তু এবার খাঁচায় ভরার ভুল করা যাবে না। সেক্রেটারি মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। তখন পাশে দাঁড়ানো মেয়েটি জিজ্ঞেস করল, টাইগার কে? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।